তাহলে প্রথম শুরু করব মহারাষ্ট্রকে কেন্দ্র করে। তো এখানে দেখো মহারাষ্ট্র যে জায়গাটা, সেখানে যে নামটা সর্বপ্রথম সব থেকে আগে আমাদের মধ্যে আসবে বিপ্লবী আন্দোলন পড়ার ক্ষেত্রে, তার নাম হচ্ছে বাসুদেব বলবন্ত ফাতকে বা ফারকে। গেল। তো এই যে জায়গাটা সাধারণত দেখতে পাচ্ছি যে তার কিছু আগে, ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে যদি বলা হয়, বাংলাদেশে কি ছিল, অনুশীলন সমিতি প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে সশস্ত্র ব্রিটিশ শাসনকে উচ্ছেদ করার উদ্দেশ্যে কিন্তু দেখা যাচ্ছে সশস্ত্র পথে ব্রিটিশদেরকে উচ্ছেদ করবে। সেই কারণে মহারাষ্ট্রের বাসুদেব বলবন্ত ফারকে কিন্তু গুপ্ত সমিতি গড়ে তুলেছিল। ঠিক আছে। বাসুদেব বলবন্ত ফারকের সময়কাল যদি বলা হয় 1845 থেকে 1883, এই যে সময়কাল, তাহলে বাসুদেব বলবন্ত ফারকে কিন্তু বাংলায় যে অনুশীলন সমিতি, গুপ্ত সমিতি, তার প্রতিষ্ঠা হওয়ার অনেক আগেই কিন্তু এই মহারাষ্ট্রে কিন্তু এই সশস্ত্র পথে ব্রিটিশদের কিভাবে উচ্ছেদ করবে তার কিন্তু একটা ব্যবস্থা করেছিল। সেই কারণে তার নেতৃত্বে প্রথম কিন্তু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। ঠিক আছে। তো এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, সেই কারণে বাসুদেব বলবন্ত ফারকে কিন্তু বলা হয় ভারতীয় বিপ্লববাদের জনক কিন্তু বলা হয়। আর কি, বাল্যকাল থেকে তিনি মনে প্রাণে ব্রিটিশদের বিরোধী ছিলেন। 1876-77 এই সালটা তোমাদের মনে রাখতে হবে। 1876-77 যে সাল, এই সময়ে বোম্বাই প্রেসিডেন্সি ব্যাপক দুর্ভিক্ষ হয়েছিল। তাহলে বোম্বে প্রেসিডেন্সিতে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল কবে? 1876-77, এই যে সময়কাল বা সাল, এই সময়। তো এইখানে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু সেই দুর্ভিক্ষ থেকে রিলিফ দেওয়ার জন্য সরকার কোনো কাজ করেনি। সরকার কি ছিল? উদাসীন ছিল। তো এই সরকারের উদাসীনতা লক্ষ্য করে তিনি সিদ্ধান্তে আসেন যে দেশের সকল দুরবস্থার জন্য দায়ী একমাত্র ইংরেজ সরকার। গেল। যে তিনি দেখতে পাচ্ছে বোম্বেতে দুর্ভিক্ষ দেখা দিয়েছে 1876-77 খ্রিস্টাব্দের সময়কালে। তো আমরা একটা ক্লাস এর পরে নিয়ে আসবো বিভিন্ন যে দুর্ভিক্ষগুলো হয়েছিল, কারণ নেট পরীক্ষায় বিশেষ করে এই দুর্ভিক্ষ থেকে কিন্তু প্রশ্ন আসে। ক্যাম্বেল, স্ট্রাচি, লয়াল, ম্যাকডোনাল্ড, এই যে কমিশনগুলো ছিল, এগুলো সব কিন্তু দুর্ভিক্ষ কমিশন। পরীক্ষাতে এরকম আসে যে ক্রোনোলজি সাজাতে, তো সেখানে প্রথমে ক্যাম্বেল, স্ট্রাচি, লয়াল, ম্যাকডোনাল্ড, এই চারটা বললাম, দেখবে যদি আসে তো এই চারটাই দিবে। তো যাই হোক, সেটা একটা অন্য ক্লাসে আমরা আবার ডিটেল একটু আলোচনা করব। তো এই দুর্ভিক্ষ কিন্তু এই কমিশনগুলো ছিল। তো এখানে তার মধ্যে ক্যাম্বেল যে এটা এই টাইমে হয়ে যাচ্ছে। তো এখানে বিষয়টা দাঁড়াচ্ছে যে সরকার উদাসীন ছিল। যেহেতু সরকার উদাসীন ছিল, ফলে কি জনগণটা কোথাকার? দেশের। তো দেশের জনগণ মারা যাচ্ছে, সরকারের কোনো ভ্রুক্ষেপ নাই। সেই কারণে এই সরকারের দুরবস্থাকেই দায়ী করছে। এই সরকারকে তাহলে সরাতে হবে। কিভাবে সরাতে হবে? নাকি সশস্ত্র পথে সরাতে হবে, এই কিন্তু তিনি ভেবেছিলেন। ফলে দেখা যাচ্ছে যে তিনি সশস্ত্র বিপ্লবীদের মাধ্যমে দেশ থেকে ইংরেজদের উচ্ছেদের শপথ নেয়। কি? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশ থেকে কিভাবে ইংরেজদেরকে সরাবে তার একটা পরিকল্পনা করতে থাকে। তিনি দেখেন কিছু কিছু উপজাতি গোষ্ঠীর সম্প্রদায়কে নিয়ে একটা সেনাবাহিনী গড়ে তুলেছিল। কোন কোন উপজাতি গোষ্ঠী ছিল? রামসি, কোল, ভিল, ধাঙ্গর। তো এরকম আসতে পারে যে বাসুদেব বলবন্ত ফারকে যে ছিলেন, তিনি সেনাবাহিনী গঠন করেছিলেন কোন কোন উপজাতিদেরকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে। তাহলে সেটা হবে রামসি, কোল, ভিল, ধাঙ্গর প্রভৃতি। গেল। তার কার্যকলাপে সরকারের কিন্তু রাতের ঘুম একদম উড়ে গেছিলো, মানে খুব অ্যাগ্রেসিভ ব্যাপার ছিল। তো সেই খেয়ালে দেখা যাচ্ছে 1879 খ্রিস্টাব্দে তিনি বন্দী হয়। তিনি বলতে কে? বাসুদেব বলবন্ত ফারকে। তাকে গ্রেপ্তার করে নেওয়া হয় এবং বিচারে তার যাবজ্জীবন কিন্তু দ্বীপান্তর হয়। তো যখন তাকে দ্বীপান্তর হয়, তো পরবর্তীতে সেই জেলে থাকা অবস্থাতেই, অর্থাৎ বন্দি অবস্থাতেই তিনি 1883 খ্রিস্টাব্দে যক্ষ্মায় আক্রান্ত হয় এবং তারপরে তার মৃত্যু হয়। তাহলে বাসুদেব বলবন্ত ফারকে ব্রিটিশদের হাত থেকে দেশবাসীকে রক্ষার জন্য সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ব্রিটিশ সরকারকে উচ্ছেদ করার চেষ্টা করেছিল। সেই কারণে তিনি একটা সেনাবাহিনী গড়ে তুলেছিল, তার মধ্যে ছিল রামসি, কোল, ভিল, ধাঙ্গর প্রভৃতি। তার মাধ্যমে, এই সেনা দলের মাধ্যমে তিনি সশস্ত্র আন্দোলন শুরু করে, বিদ্রোহ শুরু করে। এর ফলে
দেখা যাচ্ছে ব্রিটিশ সরকার পরবর্তীতে তাকে 1879 খ্রিস্টাব্দে বন্দি করে এবং তাকে বিচারের মাধ্যমে যাবজ্জীবন কিন্তু দ্বীপান্তরে পাঠানো হয়। তো তিনি যখন গ্রেপ্তার বা তিনি যখন বন্দি দশায় ছিলেন অর্থাৎ 1883 খ্রিস্টাব্দে, তখন যক্ষ্মা রোগে আক্রান্ত হয় এবং তার কিন্তু সেই সময় মৃত্যু হয়েছিল। তো বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, দেখো যে এই ফার্কের নেতৃত্বে ভারতের বিপ্লব প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছে। শুরু তো করেছিল কিন্তু শেষ পর্যন্ত কী হচ্ছে, ব্যর্থ হলো। কিন্তু ব্যর্থ হলেও শুরুটা তো কেউ করেছে, তো শুরুই যদি কেউ না করতো তাহলে কি হতো। তো যেহেতু তিনি এই শুরুটা করেছিল সেই কারণে কিন্তু তাকে জনক বলা হয় বিপ্লববাদের ভারতবর্ষের। তো যাই হোক, ফার্কের নেতৃত্বে ভারতের বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হলেও ভারতের তার সৃষ্টি যে বিপ্লবী ঐতিহ্য সেটা কিন্তু ব্যর্থ হয়নি। তো সেই কারণে ঐতিহাসিক ডক্টর রমেশচন্দ্র মজুমদার তাকে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে আখ্যায়িত করেছেন। যদি বলা হয় ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়, তাহলে বাসুদেব বলবন্ত ফাড়কে। বাসুদেব বলবন্ত ফাড়কে কে ভারতের বৈপ্লবিক জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন, সেটা হবে রমেশচন্দ্র মজুমদার। হ্যালো। আর ভারতের প্রথম জাতীয়তা ভারতের বিপ্লববাদের জনক কাকে বলা হয়, শুধু ডাইরেক্ট বিপ্লববাদের জনক, তাহলেও সেটা কিন্তু বাসুদেব বলবন্ত ফাড়কে ছিলেন। এবার আমরা মহারাষ্ট্রের আরও একজন ব্যক্তির নাম পড়ব। তার নাম কি? তার নাম হচ্ছে বাল গঙ্গাধর তিলক। তিলক কি বলছে, মহারাষ্ট্রের বৈপ্লবিক চিন্তাধারার বিস্তারে চরমপন্থী তিলকের ভূমিকা কিন্তু বিশেষ উল্লেখযোগ্য। প্রথমে আমাদেরকে জানতে হবে চরমপন্থী জিনিসটা কি। জাতীয় কংগ্রেস যে তৈরি হয়েছিল, ভারতবর্ষের প্রথম সর্বভারতীয় রাজনৈতিক সংগঠন 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস হিউম প্রতিষ্ঠা করেছিল। আর প্রথম সভাপতি যে ছিল, প্রথম সভাপতির নাম ছিল উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মহারাষ্ট্রের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে এর অধিবেশনটা বসেছিল। প্রতি বছর ডিসেম্বর মাসের অধিবেশন বসত। 72 জন প্রতিনিধি ছিল, বাংলা থেকে গিয়েছিল মাত্র 3 জন। তো এই হচ্ছে প্রথম অধিবেশন। তো এবার প্রশ্ন হচ্ছে এই 1885, ঠিক আছে, 1885 থেকে 1905 এই যে সময়কাল, অর্থাৎ প্রথম যে 20 বছর, এই প্রথম 20 বছরের যে নেতারা ছিল তারা কিন্তু আবেদন নিবেদন নীতির মাধ্যমেই কিন্তু কংগ্রেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। তো তাদের বলা হয় নরমপন্থী। পরবর্তীতে যে তরুণ প্রজন্মের নেতারা এই কংগ্রেসের সাথে যুক্ত হয়, তাদের বক্তব্য ছিল যে আমার নিজের দেশ, তাহলে আমি ব্রিটিশের কাছ থেকে আপিল কেন করতে যাব, আমার জিনিস আমি ব্যবহার করব, তার জন্য ব্রিটিশের পারমিশন আমার কেন দরকার। তো এই রকম যে অ্যাগ্রেসিভ যে নীতি বা মনোভাব যে গোষ্ঠীর তরুণ প্রজন্মের মধ্যে ছিল কংগ্রেসের, তারাই মূলত চরমপন্থী নামে পরিচিত। ক্লিয়ার হলো চরমপন্থী। এই যে চরমপন্থী, এদের মধ্যে 3 জন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, লাল বাল পাল, এদের বলা হয় 3 জনকে একসাথে। লাল বাল পাল কে? তাদের মধ্যে লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিনচন্দ্র পাল, এরকম 3 জন। তো যাই হোক, তো তিলক ছিলেন কি তাহলে চরমপন্থী নেতা, এবং তিনি মহারাষ্ট্রের বৈপ্লবিক চিন্তাধারার বিস্তারে কিন্তু একটা ভূমিকা পালন করেছিল। এবার মহারাষ্ট্রে যেন বৈপ্লবিক চিন্তাধারার বিস্তার হয় সেই জন্য কি কি কাজ করেছে, সেই উদ্দেশ্যে তিনি করেছে মহারাষ্ট্রের সার্বজনীন গণপতি উৎসব। কবে? 1894 খ্রিস্টাব্দে। আর শিবাজি উৎসব কবে? 1895 খ্রিস্টাব্দে। তাহলে জনগণের মধ্যে জাতীয় চেতনা উদ্বুদ্ধ করার জন্য তিনি দুটো কাজ করেন। কি? সর্বজনীন গণপতি উৎসব, দেখবে বাংলাতে কি হয়, দুর্গাপূজা, সার্বজনীন দুর্গোৎসব। তো মহারাষ্ট্রে কিন্তু বাংলাতে যেমন দুর্গাপূজা বাঙালির সবথেকে গুরুত্বপূর্ণ একটা পূজা, তো ঠিক তেমনই মহারাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ যে উৎসব সেটা হচ্ছে গণপতি উৎসব। তিনি গণপতি উৎসবটাকে কিন্তু রাজনৈতিকভাবে কিন্তু জাতীয়তাবোধ উন্মেষের ক্ষেত্রে কিন্তু কাজে লাগিয়েছিলেন। তিনি গণপতি উৎসব এর কথা উল্লেখ করেন, প্রতিষ্ঠা করেছিলেন, শুরু করেছিলেন কবে? 1894 খ্রিস্টাব্দে। আর শিবাজি কী ছিল? মহারাষ্ট্রের যে একজন বীর যোদ্ধা, তাই তো, শিবাজি। তো শিবাজি উৎসব পালন করতো কবে? শুরু করেছিল 1895 খ্রিস্টাব্দে। এই সালটা কিন্তু অবশ্যই মনে রাখবে, প্রশ্ন আসে গণপতি উৎসব কে প্রবর্তন করেছে, শিবাজি উৎসব কে প্রবর্তন করেছে।
গণপতি উৎসব কত খ্রিস্টাব্দে যদি একটু কোশ্চেনটা কঠিন হয় তাহলে হবে গণপতি উৎসব কত খ্রিস্টাব্দে প্রবর্তন হয়, শিবাজি উৎসব কত খ্রিস্টাব্দে প্রবর্তন হয়। যদি তার থেকে একটু কঠিন কোশ্চেন হয় তাহলে কী হবে, যে ক্রোনোলজি দিয়ে ম্যাচিং দিবে কোনটার সাথে কোনটা। তো এরকমভাবে কিন্তু কোশ্চেন কিন্তু সাধারণত হয়। ঠিক আছে, তো এরকম আমরা দেখলাম দুটো জিনিস। তাহলে বিপ্লববাদ স্টার্ট করেছে, আর বিপ্লববাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দুটো কাজ করেছে সেটা হচ্ছে প্রথম গণপতি উৎসব আর দ্বিতীয় হচ্ছে শিবাজি উৎসব। এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে যে গণপতি উৎসবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তিনি মহারাষ্ট্রের এক অতি প্রাচীন ধর্মীয় উৎসব। আমি একটু আগেই বলেছি কি যে বাংলাতে যে মেন উৎসব সেটা হচ্ছে দুর্গাপূজা, তাই তো, শারদীয়া। তো ঠিক একই রকমভাবে মহারাষ্ট্রে যে সবথেকে প্রাচীন বা সবথেকে ভালো, সবথেকে গুরুত্বপূর্ণ যে ধর্মীয় যে উৎসব ছিল সেটা হচ্ছে গণপতি উৎসব। তো যাই হোক, তো সেটাকে কাজে লাগিয়ে তিনি কি বলছে, গণপতি হিন্দুদের রক্ষাকর্তা, বিদেশি খ্রিস্ট ধর্মাবলম্বী ইংরেজ ও মুসলিমদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিলকই সর্বপ্রথম এই পারিবারিক উৎসবকে একটি সার্বজনীন ও রাজনৈতিক উৎসবে পরিণত করেছিলেন। তাহলে তিলক কী করেছে, গণপতি উৎসবটা প্রথম দিকে কী ছিল, প্রথম দিকে ছিল পারিবারিক একটা উৎসব, বাড়ি বাড়িতে শুধু পূজা হতো। পরবর্তীতে দেখা যাচ্ছে তিনি অর্থাৎ তিলকই সর্বপ্রথম এটাকে পারিবারিক উৎসব থেকে এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে সার্বজনীন উৎসব এবং রাজনৈতিক উৎসবে কিন্তু পরিণত করেছিলেন। তার বক্তব্য কী ছিল, যে এই যে গণপতি, এই গণপতি হচ্ছে হিন্দু ধর্মের বা হিন্দুদের রক্ষাকর্তা। ঠিক আছে, তো যেহেতু গণপতি হিন্দুদের রক্ষাকর্তা, তাহলে হিন্দুদেরকে কাদের কাছ থেকে রক্ষা করবে, বলা হচ্ছে যে বিদেশি যারা ছিল, বিদেশি বলতে এখানে দুজনকে ব্যবহার করা হয়েছে, কি খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ইংরেজ বাইরে থেকে এসেছিল, আর দ্বিতীয় মুসলিম যারা বাইরে থেকে এসেছিল। এবার তাদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য তিনি সার্বজনীনভাবে হিন্দুদের রক্ষাকর্তা অর্থাৎ গণপতি উৎসবের কিন্তু প্রচলন করেছিলেন, যেটা পারিবারিক থেকে পরবর্তীতে সার্বজনীন এবং রাজনৈতিক উৎসবে পরিণত হয়েছিল। তো এটা গেল গণপতি উৎসব সম্পর্কে। তারপরে নেক্সট কি, শিবাজি উৎসবের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে বিদেশি মুসলিমদের হাত থেকে শিবাজি হিন্দু ধর্ম ও মারাঠা জাতিকে উদ্ধার করেছিলেন। আমরা কি জানি শিবাজির সময়কাল কখন, শিবাজির সময়কাল হচ্ছে মুঘল যুগে, বিশেষ করে ঔরঙ্গজেবের সময়কাল। তো এখানে বলার চেষ্টা করা হয়েছে যে এই যে শিবাজি ছিলেন, তিনি হিন্দু ধর্মকে উদ্ধার করা এবং মারাঠা জাতিকে উদ্ধার করা, হিন্দু ধর্মকে রক্ষা এবং মারাঠা জাতিকে উদ্ধার করা, কারণ শিবাজি হিন্দু পাতশাহীর কথা প্রথম কিন্তু বলেছিলেন। তো এখানে মুসলিমদের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করতে হবে আর মারাঠা জাতিকে মুসলিমদের হাত থেকে উদ্ধার করতে হবে। এখানে মুসলিম বলতে মুঘলদের মেনলি বলা হচ্ছে, এদের হাত থেকে মারাঠা জাতির উদ্ধারের কথা বলা হয়েছে। তো এই কাজগুলো কে করেছে, শিবাজি। তাই শিবাজির পুণ্য স্মৃতিকে, ঠিক আছে, জনমনে জাগরিত করে তোলার জন্য তিলক কিন্তু দেশবাসীকে জাতীয়তার অগ্নিমন্ত্রে দীক্ষিত করতে সচেষ্ট হয়েছিলেন। তাহলে গেল, তাহলে কি, শিবাজি ছিল হচ্ছে মারাঠা জাতির একটা বীর যোদ্ধা, তিনি হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু পাতশাহীর কথা উল্লেখ করেছেন এবং মুঘলদের হাত থেকে মারাঠা জাতিকে রক্ষা করার কথা বলেছেন বা রক্ষা করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিন্তু কাজ করে গেছেন। তো সেই কারণে তিনি বলছেন যে শিবাজির এই যে পুণ্য স্মৃতিকে জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, জাতীয় বীরের তকমা দেওয়া বা জাতীয় বীর তৈরি করার ক্ষেত্রে হিসেবে মেনে নেওয়ার ক্ষেত্রে তিনি জনগণের কাছে যে গ্রহণযোগ্যতা করে তোলার জন্য তিনি কিন্তু জাতীয়তার অগ্নিমন্ত্রে কিন্তু দীক্ষিত করার একটা চেষ্টা করেছিলেন এবং তিনি সেটাতে সফলও হয়েছিলেন। তো এই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি যে শিবাজি উৎসব এবং গণপতি উৎসবের মাধ্যমে জাতীয়তাবোধ উদ্ভব হচ্ছে মহারাষ্ট্রে বাল গঙ্গাধর তিলকের নেতৃত্বে। এখন যে নামটা আমরা দেখব, মহারাষ্ট্রের চাপেকর ভ্রাতৃদ্বয়, ঠিক আছে, বা চাপেকর ব্রাদার্সও বলা হয়। তো এখানে কি দাঁড়াচ্ছে, যে মহারাষ্ট্রের জাতীয় জাগরণের প্রধান যে পুরোহিত তিনি ছিলেন তিলক। তো তিলকের আদর্শে, যে তিলকের যে কাজগুলো করেছিল তার দ্বারা তো উদ্বুদ্ধ হচ্ছে, তো ফলোয়ার তৈরি হচ্ছে, তো তিলকের ফলোয়ার তৈরি হয়েছে, ঠিক আছে।
তো তিলকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কবে 1895 খ্রিস্টাব্দে দামোদর হরি চাপেকর আর তার ভাই বালকৃষ্ণ হরি চাপেকর, দুজন কি দামোদর হরি চাপেকর আর 2 নম্বর বালকৃষ্ণ হরি চাপেকর নামে দুই ভাইয়ের উদ্যোগে পুনা শহরে, কোন জায়গায়, পুনাতে, পুনা কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে, তাহলে পুনা শহরে হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ, নাম কি, হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ নামে একটা গুপ্ত সমিতি স্থাপন করেন। কারা করেছিলেন, চাপেকর ব্রাদার্স। চাপেকর ব্রাদার্স কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল, তিলকের দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। তিলক এমন কোন দুটো কাজ করেছিল, এক গণপতি উৎসব আর 2 শিবাজি উৎসব, গেল। তো এই চাপেকর ব্রাদার্স তিলকের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কি তৈরি করেছিল, হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ, কোন শহরে, পুনাতে, পুনা কোথায় অবস্থিত, মহারাষ্ট্রে, নামে একটা গুপ্ত সমিতি স্থাপন করেছিলেন। তাহলে যদি বলা হয় চাপেকর ভ্রাতৃদ্বয় কোন গুপ্ত সমিতি প্রতিষ্ঠা করেছিল, তাহলে হিন্দু ধর্মের অন্তরায় বিনাশী সংঘ। তো ভালো কথা, এরকম সমিতি স্থাপন করলো। পরবর্তীতে দেখা যাচ্ছে যে 95-এর পর 97, 2 বছর পর 1897 খ্রিস্টাব্দে এই যে পুনাতে তৈরি করেছে শহরে, তো পুনা শহরে প্লেগকে কেন্দ্র করে কিন্তু তাদের হাতে 2 জন কর্মচারী নিহত হয়। পুনাতে প্লেগ দেখা দিয়েছিল, সেই প্লেগকে ঠিক করা বা মোকাবিলা করার ক্ষেত্রে ইংরেজরা উদাসীন ছিল। তো ইংরেজদের এই উদাসীনতার জন্য প্লেগ কমিশনারকে কিন্তু হত্যা করেছিল, ঠিক আছে। তো যাই হোক, এরকম 2 জন কর্মচারীকে হত্যা করে বিচারে তাদের কিন্তু ফাঁসি হয়েছিল। কার ফাঁসি হয়েছিল, চাপেকর ভ্রাতৃদ্বয়ের ফাঁসি হয়। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি চাপেকর ভ্রাতৃদ্বয় এই বিপ্লবী কর্মকাণ্ডগুলো কিন্তু মহারাষ্ট্রে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে। তো চাপেকর ভ্রাতৃদ্বয়ের পর আমরা কি দেখব, একটা সংগঠন যার নাম হচ্ছে বাল সমাজ। বাল সমাজ বলতে ছোট ছোট বালকরা একটা তৈরি করেছিল। তো এখানেও দেখা যাচ্ছে যে তিলকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহারাষ্ট্রে যেমন চাপেকর ভ্রাতৃদ্বয়ের আবির্ভাব হয়, ঠিক তেমনইভাবে কিছু কিশোর তারা বাল সমাজ নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিল, গেল। তাহলে তিলকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহারাষ্ট্রের কিছু কিশোর বাল সমাজ নামে একটা সংগঠন প্রতিষ্ঠা করেন। তাদের উদ্দেশ্য কী ছিল, তাদের উদ্দেশ্য ছিল হচ্ছে বিদ্যালয়ের নিম্ন শ্রেণীর ছাত্রদের মধ্যে, বিদ্যালয়ের যে নিম্ন শ্রেণী, তখন তো অনেক জাতপাত নিয়ে অনেক ভেদাভেদ ছিল, তো নিম্ন শ্রেণীর যে ছাত্র তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার ঘটানো বা বিস্তার করা। আর তার ফলে দেখা যাচ্ছে ওয়ার্ধা, নাগপুর, অমরাবতী প্রভৃতি স্থানে এই সংস্থার কার্যকলাপ বিস্তৃত হয়েছিল। মূলত স্কুলের ছাত্রছাত্রীরা, ছাত্রী ঠিক বলা যায় না, ছাত্রর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি আপাতত, যে তিলকের দ্বারা বা তিলকের আদর্শে উদ্বুদ্ধ হয়ে মহারাষ্ট্রের কিছু বালক তারা কি করেছিল, বাল সমাজ নামে একটা সংস্থা প্রতিষ্ঠা করেছিল। তাদের উদ্দেশ্য কী ছিল, বিদ্যালয়ের যে নিম্ন শ্রেণীর যে ছাত্ররা আছে তাদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার ঘটানো, এটাই ছিল তাদের উদ্দেশ্য। কাদের, বিদ্যালয়ের নিম্ন শ্রেণীর ছাত্রদের মধ্যে জাতীয়তাবাদী ভাবধারার বিস্তার করা ছিল প্রধান কিন্তু এদের উদ্দেশ্য। তো এই কারণে তারা কিছু ব্রাঞ্চ তৈরি করেছিল। তো ব্রাঞ্চ কোথায় যাচ্ছে, ওয়ার্ধা, এটা একটা, নাগপুর আর অমরাবতী, ওয়ার্ধা, নাগপুর এবং অমরাবতী এই স্থানে কিন্তু এই সংস্থার কার্যকলাপ কিন্তু বিস্তৃত হয়েছিল। এটা হচ্ছে বাল সমাজ। নেক্সট চলে আসছে আর্য বান্ধব সমাজ। তো আর্য বান্ধব সমাজের ক্ষেত্রে কি বলা হচ্ছে, বিপ্লবী সংগঠন আর্য বান্ধব সমাজ কি, এটা একটা বিপ্লবী সংগঠন। আর্য বান্ধব সমাজ কোথায়, মহারাষ্ট্রের বিপ্লবী সংগঠন। যাই হোক, তো এর কি বলা হচ্ছে যে এর কার্যকলাপ কোথায় কোথায় ছড়াচ্ছে, লাহোর, বরোদা এবং হায়দ্রাবাদে বিস্তৃত ছিল। কোথায় কোথায়, আর্য বান্ধব সমাজের যে কার্যকলাপ সেটা কোথায় কোথায় বিস্তৃত ছিল, লাহোরে ছিল, বরোদা ছিল আর হায়দ্রাবাদে বিস্তৃত ছিল। এই সমিতির অন্যতম প্রধান নেতার নাম যদি বলা হয় তাহলে কি, পাণ্ডুরং খানখোজে। কি নাম, পাণ্ডুরং খানখোজে। 2 নম্বর বলা হচ্ছে ব্রজচাঁদ পোদ্দার আর যমুনালাল বাজাজ। তাহলে আর্য বান্ধব সমাজ প্রতিষ্ঠা হচ্ছে মহারাষ্ট্রে। এদের প্রধান প্রধান কার্যকলাপগুলো চলতো কোথায়, লাহোর, বরোদা, হায়দ্রাবাদ, গেল। এদের প্রধান যে নেতা, এই প্রধান নেতা কে ছিলেন, পাণ্ডুরং খানখোজে, আর কে, ব্রজচাঁদ পোদ্দার, আর কে, যমুনালাল বাজাজ, গেল। এবার বলা হচ্ছে যে মহারাষ্ট্রের যেমন তিলক ছিল,
তারপরে পাঞ্জাবের লালা লাজপত রায়, ভাই পরমানন্দ। মহারাষ্ট্রের নেতাকে তিলক, পাঞ্জাবের নেতাকে লালা লাজপত রায়, ভাই পরমানন্দ। আর বাংলার কে ছিল? বাংলার অনেকজন বিপ্লবী, এদের সঙ্গে কিন্তু এই সমিতির যোগ ছিল। ঠিক আছে, এই আর্য বান্ধব সমাজটা কোথায় কোথায় কার্যকলাপ হলো? লাহোর, বারোদা, হায়দ্রাবাদ। প্রধান নেতা ছিলেন পাণ্ডুরং খান খোজে, ব্রজচাঁদ পোদ্দার, যমুনালাল বাজাজ। এই যে সংগঠন, এরা মহারাষ্ট্রে কার সাথে কন্ট্যাক্টে ছিল? তিলকের সাথে। পাঞ্জাবে কার সাথে কন্ট্যাক্টে ছিল? লালা লাজপত রায় আর ভাই পরমানন্দ। এবং বাংলার বিভিন্ন যে বিপ্লবী ছিল, বাংলায় পার্টিকুলার নাম নেই, বিপ্লবীদের সাথে যুক্ত ছিল বা যোগাযোগ কিন্তু তারা রেখে চলতো। এবার বলা হচ্ছে যে আর্য বান্ধব সমাজটা যে তৈরি হয়েছিল তার প্রধান লক্ষ্যটা কী ছিল? সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে, কি সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশদের উচ্ছেদ করা। ভারত থেকে ব্রিটিশদের উচ্ছেদ করার জন্য কিন্তু মূলত আর্য বান্ধব সমাজ প্রতিষ্ঠা করা হয়েছিল। তো এই উদ্দেশ্যে কি বলা হচ্ছে? এই উদ্দেশ্যে সমিতির সদস্যদের কি করা হতো? সমর বিজ্ঞান ও গেরিলা যুদ্ধ প্রণালীর শিক্ষা দেওয়া কিন্তু হতো। তাহলে আর্য বান্ধব সমাজের অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে কি আছে? সমর বিজ্ঞান। সমর কথার অর্থ কি? যুদ্ধ কিভাবে করবে, বৈজ্ঞানিকভাবে যুদ্ধকে শেখানো। ঠিক আছে, তো আর কি? গেরিলা কায়দায় যুদ্ধ প্রণালী শিক্ষা দেওয়া হবে। তো এই হচ্ছে দুটো, এক কথায় ট্রেনিং দেওয়া গেল, যুদ্ধের ট্রেনিং, বিজ্ঞানসম্মতভাবে কিভাবে যুদ্ধের ট্রেনিং দেওয়া হতো সেটা গেল, আর গেরিলা যুদ্ধ, এই দুটো জিনিসের উপর কিন্তু তারা মূলত জোর দিত। কেন? তার কারণ উন্নত মানের সমর বিজ্ঞান যদি শেখে বা আয়ত্ত করতে পারে, আর গেরিলা যুদ্ধ যদি করতে পারে আয়ত্ত, এর মাধ্যমেই তারা কি করতে পারবে? যে সশস্ত্র অভ্যুত্থানের মাধ্যমে ভারত থেকে ব্রিটিশদের উচ্ছেদ কিন্তু করতে পারবে। তাদেরকে সাহায্য কে করবে? মহারাষ্ট্রের তিলক, পাঞ্জাবের লাজপত রায়, বাংলার বিভিন্ন বিপ্লবী সংগঠন। তো এইরকমভাবে আমরা দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে সংগঠন ছিল আর্য বান্ধব সমাজ। এখন আমরা দেখব যে অভিনব ভারত। এখানে অভিনব ভারতের কথাটা দেখো, বুঝতে পারবে বিষয়টা। আচ্ছা, অভিনব ভারতের ক্ষেত্রে 1899, এটা একটা সংগঠন, ঠিক আছে। 1899 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর, কে? বিনায়ক দামোদর সাভারকর এ মিত্র মেলা নামে একটা সংঘ প্রতিষ্ঠা করেছিল। তাহলে বিনায়ক দামোদর সাভারকর কি করেছিল? 1899 খ্রিস্টাব্দে, কবে? 1899 খ্রিস্টাব্দে মিত্র মেলা নামে একটা সংগঠন তৈরি করেছিল। তার পরবর্তীতে 1904 খ্রিস্টাব্দে নতুন একটা নামকরণ করা হয়, সেই নতুন নামকরণটাই হচ্ছে অভিনব ভারত। তাহলে অভিনব ভারতের পূর্ব নাম কি ছিল? মিত্র মেলা। অভিনব ভারতের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বিনায়ক দামোদর সাভারকর। অভিনব ভারত কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1899। অভিনব ভারতের পরবর্তী নাম কি হয়েছিল? এই অভিনব ভারতের পূর্ব নাম কি ছিল? মিত্র মেলা গেল। তো এখানে অভিনব ভারতটা 1904, আমার একটু বলতে ভুল হলো, সেটা হচ্ছে মিত্র মেলাটা 1899 স্টার্ট হয়েছিল গেল। তো পরবর্তীতে নাম চেঞ্জ হয়ে রাখা হচ্ছে অভিনব ভারত 1904। তাহলে 1899 মিত্র মেলা, পরবর্তীতে চেঞ্জ হয়ে 1904-এ অভিনব ভারত। ঠিক আছে, এই হচ্ছে মিত্র মেলা থেকে আমরা অভিনব ভারতের ট্রান্সফর্ম হচ্ছে। এটা কে প্রতিষ্ঠা করলো? বিনায়ক দামোদর সাভারকর 1899 খ্রিস্টাব্দে। এবার যেটা চলে আসছে, মহারাষ্ট্রের নানান স্থানে এই সমিতির শাখা প্রতিষ্ঠিত হয়েছিল। কোথায় সেটা? মহারাষ্ট্রে। তো যেটা আমরা যেহেতু মহারাষ্ট্রের কেন্দ্রিক বিপ্লবী আন্দোলন সম্পর্কে পড়ছি, তো মহারাষ্ট্রে এটা গেল। এবার যেটা দাঁড়াচ্ছে যে আচার্য কৃপালনী এবং বি.জে. খের, কে? আচার্য কৃপালনী আর বি.জে. খের এই সমিতির সঙ্গে যুক্ত ছিল। কোন সমিতি? অভিনব ভারতের সাথে যুক্ত ছিল আচার্য কৃপালনী এবং বি.জে. খের। এখানে কি কি কাজ করানো হতো বলা হচ্ছে, দেখো, সভা সমিতি, প্রচার পুস্তিকা ও সভা সমিতি প্রচার পুস্তিকা ও শরীরচর্চার মাধ্যমে এই সংস্থা স্বাধীনতার বাণী প্রচার করত। তাহলে সভা সমিতি এখানে বিভিন্ন ছিল, বা সভা সমিতির মাধ্যমে প্রচার করা হতো, পুস্তিকার প্রচার করত, শরীরচর্চা করানো হতো। এই ধরনের কাজগুলো, কার্যাবলীর মাধ্যমে কিন্তু স্বাধীনতার বাণী এর মধ্যে প্রচার করা হতো। এরই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি অস্ত্র সংগ্রহ ছিল এই অন্যতম প্রধান কর্মসূচি। তো অভিনব ভারতের
প্রধান যদি কর্মসূচি বলা হয় তাহলে সেটার মধ্যে কি আছে, অস্ত্র সংগ্রহ করা, কারণ অস্ত্র যদি না থাকে তাহলে ব্রিটিশের বিরুদ্ধে লড়াই কিভাবে করবে। তো সেই কারণে এরা কি করেছিল, রুশ বিপ্লবী যারা ছিল, ঠিক আছে, এই রুশ বিপ্লবীদের কাছ থেকে বা রাশিয়ানদের কাছ থেকে বোমা কিভাবে তৈরি হয় তার কৌশলটা কিন্তু শেখার জন্য একটা সমিতির কয়েকজন সদস্য প্যারিসে পাঠানো হয়েছিল। তাহলে অভিনব ভারতের কয়েকজন সদস্যকে প্যারিসে পাঠানো হয়েছিল, পরবর্তীতে যদিও এখানে রুশ বিপ্লবীদের কাছ থেকে, ঠিক আছে, রুশ বিপ্লবীদের কাছ থেকে বোমা তৈরির কৌশল শেখার জন্য এই সমিতির কয়েকজন সদস্য প্যারিসে গেছিল। এবার দেখো প্যারিস কোথায় অবস্থিত, প্যারিস কি রাশিয়াতে অবস্থিত? একদমই না, প্যারিস হচ্ছে ফ্রান্সের রাজধানী। গেল। তো এরা অনেক সময় যেমন ভারতীয় বিপ্লবীরা বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ছিল, ঠিক তেমনভাবেই এরাও বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো যাই হোক, রাশিয়ার যে বিপ্লবী এদের কাছ থেকে বোমা তৈরির কৌশল শেখার জন্য গেছিল কোথায়, কয়েকজন সদস্য প্যারিসে গেছিল, প্যারিসে যে কিন্তু এই শিক্ষা লাভ করেছিল বোমা কীভাবে তৈরি হয়। পরবর্তীতে 1906 খ্রিস্টাব্দে দেখতে পাচ্ছি যে সাভারকর লন্ডনে যায়। কে? বিনায়ক দামোদর সাভারকর লন্ডনে গেল 1906 খ্রিস্টাব্দে, এবং সেখান থেকে তিনি বোম্বাইয়ের বিপ্লবীদের কাছে অস্ত্র আর বোমা তৈরির নিয়মাবলী পাঠাতে থাকে। সেখানে কী করলো, শিখলো। কোথায় সেটা? লন্ডন। লন্ডনে গিয়ে 1906 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকর বোমা তৈরির কৌশল টৌশল শিখলো। সেখান থেকে ভারতে কী করেছে, ভারতের বিপ্লবীদের কাছে তাদের তো কন্ট্যাক্ট থাকে, তো তাদের কাছে কি করতো, অস্ত্রশস্ত্র আর বোমা নিয়মিতভাবে কিন্তু মানে কিভাবে তৈরি হয়, কি করে না করে, এই তৈরির নিয়মাবলীগুলো কিন্তু মানে সূত্রগুলো কিন্তু পাঠাতো। তার মাধ্যমে কি, তার মধ্যে এখানে ওই ধরনের অ্যাক্টিভিটিসগুলো চালানো সম্ভব হবে। তো সেই কাজটা কিন্তু তিনি করতেন। তো এরই ফলশ্রুতি হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে তার প্রেরিত অস্ত্রের সাহায্যেই 1909 খ্রিস্টাব্দে অনন্ত লক্ষণ কানহেরি, নামটা তোমরা শুনেছো আগেও, অনন্ত লক্ষণ কানহেরি কবে? 1909 খ্রিস্টাব্দে নাসিকের জেলা শাসক জ্যাকসনকে হত্যা করেন। কাকে? জ্যাকসনকে। না, অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলা শাসক জ্যাকসনকে হত্যা করেন এবং বিচারে তার ফাঁসি হয়। তো এই যে উপলক্ষে এই যে হত্যা লীলা করা হলো বা এই ঘটনাকে কেন্দ্র করে নাসিক ষড়যন্ত্র মামলাটা শুরু হলো, এবং এই নাসিক ষড়যন্ত্র মামলায় লন্ডনে কিন্তু সাভারকরকে গ্রেপ্তার করা হয় 1910 খ্রিস্টাব্দে। তাহলে নাসিক ষড়যন্ত্র মামলা যদি বলা হয়, বিনায়ক দামোদর সাভারকরকে গ্রেপ্তার যে করা হয়েছিল সেটা কোন মামলাকে কেন্দ্র করে? সেটা হচ্ছে নাসিক ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে কিন্তু হয়। 1909 খ্রিস্টাব্দে অনন্ত লক্ষণ কানহেরি নাসিকের জেলাশাসক জ্যাকসনকে হত্যা করে, তো বিচারে তার ফাঁসি হয়। তো এই উপলক্ষেই বিচার মানে খোঁজ খবর চলতে থাকে এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয় নাসিক ষড়যন্ত্র মামলাকে কেন্দ্র করে 1910 খ্রিস্টাব্দে বিনায়ক দামোদর সাভারকরকে। এবার গ্রেপ্তার হওয়ার পর বিচার হয়, তার বিচারে দেখা যাচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হয়। কার কারাদণ্ড হচ্ছে? নাকি বিনায়ক দামোদর সাভারকরের যাবজ্জীবন কারাদণ্ড হয়। তিনি কত বছর? দেখো 26 বছর, ভাবা যায়, 26 ইয়ার, 26 বছর কারাদণ্ড ভোগ করে তারপর তিনি মুক্ত হন। মানে একটা মানুষের 30% 40% জীবন শেষ, 26টা বছর। তো তার ফলে দেখা যাচ্ছে তার কিন্তু মুক্তি হয় কবে? 26 বছর কারাদণ্ড ভোগ করার পর মুক্তি হচ্ছে 26 বছর পর। তো যাই হোক, দেশবাসী তাকে সেই কারণে বীর সাভারকর আখ্যা দেয়। আমরা দেখব যে ডিসকভারি অফ ইন্ডিয়া, ঠিক আছে, এখানটাতে বলা হচ্ছে দেশবাসী বীর সাভারকর আখ্যা দিয়েছিল, কিন্তু আমরা ডিসকভারি অফ ইন্ডিয়াতে দেখব ডিসকভারি অফ ইন্ডিয়া লেখা হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু তার লেখা গ্রন্থ ডিসকভারি অফ ইন্ডিয়াতে বীর সাভারকরকে অর্থাৎ বিনায়ক দামোদর সাভারকরকে কিন্তু বীর সাভারকর বলে আখ্যায়িত করেছে। এই যে বীর সাভারকর যে বলা হচ্ছে সেটা ডিসকভারি অফ ইন্ডিয়াতে কিন্তু উল্লেখ আছে। তো যাই হোক, তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে এছাড়া নাসিক, গোয়ালিয়র, আমেদাবাদ, সাতারা, পুনা প্রভৃতি স্থানেও কিন্তু বহু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। তো এই সময় দেখা যাচ্ছে আর কোথায় কোথায় মহারাষ্ট্রের আর কোথায় কোথায় গুপ্ত সমিতি গড়ে উঠেছে, তাহলে সেটা হচ্ছে দেখা যাচ্ছে নাসিক, গোয়ালিয়র, আমেদাবাদ, সাতারা, পুনা প্রভৃতি স্থানে কিন্তু গুপ্ত সমিতি গড়ে উঠেছিল। তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে মহারাষ্ট্রে এই যে গুপ্ত সমিতি বা বিপ্লবী আন্দোলন কাদের কাদের মাধ্যমে
হচ্ছে। তো এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে। এটা গেল ফার্স্ট স্টেজ। এরপরে আমি এর থেকেও আরও ডিটেলের কিছু ক্লাস নিয়ে আসবো। তো প্রথমের দিকে আমাদেরকে এই কিছু জিনিসগুলো জানতে হবে, বেসিক জিনিস। এখান থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কোশ্চেন কিন্তু কমন পাবে, ঠিক আছে? আর জানার জন্যও তো দরকার, শুধু কমন পাওয়ারও ব্যাপার কি। তো যাই হোক, তো আমাদের এখানে মোটামুটি 30 মিনিটের একটা ক্লাস অলরেডি হয়ে গেল। তো ভেবেছিলাম এই ক্লাসে আমরা পাঞ্জাব এবং মহারাষ্ট্র একসাথে কভার করব, কিন্তু যেহেতু 30 মিনিটের মতো ক্লাসের টাইমটা হয়ে যাচ্ছে, তো সেই কারণে ডিসিশান নেওয়া হচ্ছে যে পাঞ্জাবটাকে আমরা নেক্সট ক্লাসে কিন্তু নিয়ে আসব, কেমন? তো যাই হোক, তোমরা দেখতে থাকো, সাথে থাকো। সামনেই কিছুদিনের মধ্যে নেট পরীক্ষা আছে। তো এখান থেকে আশা করি তোমরা কিন্তু কিছু হলেও কমন কিন্তু পাবে। ডেসক্রিপশানে তোমরা যাবে, ডেসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া থাকে বিভিন্ন মক টেস্ট। এই ধরনের মক টেস্টগুলো কিন্তু সেখান থেকে কিন্তু প্র্যাকটিস করতে হবে, কারণ মক টেস্টটা অবশ্যই প্র্যাকটিস করতে হবে। গেল। আর ডিপার্টমেন্ট অফ হিস্ট্রি অ্যান্ড কালচার বলে একটা আমাদের পেজ আছে, ফেসবুক পেজ, সেখানের সাথেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। আর আমাদের চেষ্টা আছে ফিউচারে একটা মক টেস্টের একটা সিরিজ নিয়ে আসবো, যেটা বাড়িতে বসে তোমরা মক টেস্ট দেবে। তো সেটার কাজ আমরা শুরু করেছি, দেখি কতদিনে কমপ্লিট করতে পারি। তো তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। থ্যাংক ইউ।